হ্যাঁ নতুন করে। আচ্ছা, আসসালামু আলাইকুম। তোমাদের নাম জানা হয়নি? তোমার নাম? মাজদুর। হাজিদুর। ও আচ্ছা, তোমার নাম শুনছি আমি। আর তোমার নাম কি জানো? নিলয়। নীরা। ও আচ্ছা। আমি চিন্তা করছি হাট পড়াচ্ছি তো আমি চিন্তা করছি নিলয় হবে তাহলে নাম। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে। তাহলে হার্ট অ্যাটাক এটা একটু বুঝতে হবে। গ্রামের মানুষেরা এই জিনিসটা ভুল করবে, এটা স্বাভাবিক। যারা আর কি সায়েন্সের স্টুডেন্ট না তারাও ভুল করবে, এটা স্বাভাবিক। কিন্তু তোমরা যদি এটা ভুল করো তাহলে সেটা খুবই অস্বাভাবিক। হার্ট অ্যাটাক আর স্ট্রোক বুঝতে না পারো তাহলে তোমাদের কচু গাছ আছে না, কচু গাছের সাথে গলায় দড়ি করতে হবে। বুঝতে পারছো যে তোমাদের ভুল করা যাবে না, এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এই জিনিসটা মানুষ খুবই ভুল করে। মারা গেছে স্ট্রোকে বলে যে হার্ট অ্যাটাকে মারা গেছে, আবার স্ট্রোকে মারা গেছে তখন বলে যে হার্ট অ্যাটাকে মারা গেছে, মানে উল্টা পাল্টা হয়ে যায়। মানে কোনটা দিয়ে যে মারা গেছে এটা কিন্তু আসলে মানুষ শনাক্ত করতে পারে না, তাই না? তো দেখো, হার্ট অ্যাটাক এটা হচ্ছে হৃদপিণ্ডি মরে যাওয়া বোঝায়। হার্টের বাইরে যে হৃদপিণ্ডি আছে না, এই জন্য তো নাম হচ্ছে হৃদপিণ্ড। পিণ্ড মানে কিন্তু পেশি, পেশিযুক্ত, পেশি বহুল, এটাকে বলা হয় যে পিণ্ড। হ্যাঁ, হৃদপিণ্ড মানে যার মাংস থাকবে বাইরে, এটাকে পিণ্ড বলা হয়। তাহলে যখন বলবে হার্ট অ্যাটাক, তার মানে হচ্ছে যে তার হচ্ছে হৃদপেশিটা মারা যাবে, মারা গেলে এটা হার্ট অ্যাটাক। কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার আগে যে সমস্ত সিমটম হয় সেটা কি কি তুমি কিভাবে বুঝবা? লক্ষণ পরীক্ষায় আসে, শুনলে বেশি মনে থাকে, এই জন্য আমি প্রথমে লক্ষণগুলো বলছি যেগুলো গুরুত্বপূর্ণ। তোমরা একটু শুনে মুখস্থ করার চেষ্টা করো। যে প্রথম কথা হলো, তার ব্যথাটা হবে নির্দিষ্টভাবে সে বুঝতে পারবে না, মানে গোটা বুক জুড়ে ব্যথা, ব্যথা যে কোথা থেকে আসছে, ব্যথাটা কোথায় হচ্ছে এটা বুঝতে পারবে না। তার মনে হবে তার বুকের উপরে হাতি পাড়া দিয়ে আছে, মানে চাপ ধরাবে, প্রচন্ড চাপ, ভাল লাগবে, বুঝতে পারছো? এবং তার হচ্ছে ব্যথাটা বগল থেকে হাতের দিকে চলে আসবে, বগল থেকে হাতের দিকে যখন আসবে হাতটা আস্তে আস্তে অবশ হয়ে যাবে, এই বাম দিকের হাতটা আর কি। তার শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে এবং বমি বমি ভাব হবে বা বমি হয়ে যাবে, বমি বমি ভাব হবে বা বমি হয়ে যাবে। স্ট্রোকে তো প্যারালাইসিস হয়, হার্ট অ্যাটাকে তো না, প্যারালাইসিস হয়। হার্ট অ্যাটাকে কোনো প্যারালাইসিস হয় না। হ্যাঁ, এটা শুধু বাম দিকে হয়। হার্ট যে বাম দিক করে থাকে, যে হার্ট মিডিল দিকে শুরু হয় কিন্তু বাম দিক করে থাকে, তো একটু বাম ওই জন্য আর কি। হার্ট যদি ডান দিকে থাকে তাহলে ডান হাত হতো, বাম দিক করে থাকার কারণে বাম হাতের এদিকে হয়, বুঝতে পারছো? তাহলে এখন হার্ট অ্যাটাকের এইটা হচ্ছে কি, যে আরেকটা কি, তার মৃত্যু ভয়ও শুরু হয়ে যাবে, এটাও ভয়। তার সে মনে করে এত প্রচন্ড কষ্ট হবে, সে ভাববে আমি মারা যাবো, এরকম এরকম তার মনে হবে। ডাক্তারদের কাছে আসলে এটা এরকম বলবে আর কি। তো তাহলে হচ্ছে যে এটা হলো হার্ট অ্যাটাকের। কিন্তু স্ট্রোকের ক্ষেত্রে যেটা হয়, এটা সে ঠিকভাবে বুঝতেই পারে না, আচমকা হতে পারে। দুইটা কারণে হয় স্ট্রোক। তার মধ্যে একটা হচ্ছে যে তার ব্যথা হচ্ছে প্রচন্ড, মানে রক্তনালী ব্লক হয়ে গেছে, কোথাও রক্ত চলাচল করছে না, তখন প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, হঠাৎ একসময় সে পড়ে গেল, এবং তার যে কোনো এক সাইড প্যারালাইসিস হতে পারে অথবা পুরোপুরি মারা যেতে পারে। স্ট্রোক যদি বড় কোনো রক্তনালীতে হয়, স্ট্রোকের বাংলা অর্থ আঘাত, স্ট্রোকের বাংলা অর্থ কিন্তু আঘাত, বুঝছো? যদি বড় কোনো রক্তনালীতে হয় ব্রেনের মধ্যে, তাহলে তো একেবারেই তখনই মারা গেল। আর যদি কোনো ছোট রক্তনালীতে হয়, ধরো এদিককার যদি ব্রেনে হয়, তাহলে এই দিকটা প্যারালাইসিস হবে। প্যারা মানে পাশে, লাইসিস মানে হলো লাইসিস মানে কি বলতো? হ্যাঁ, অবশ হওয়া। লাইসিস মানে হলো অবশ হওয়ার প্রক্রিয়া, মানে প্যারা মানে পাশে, লাইসিস মানে অবশ হওয়ার প্রক্রিয়া, ঠিক আছে? তার মানে হলো লায়ন মানে হলো অবশ হওয়া, লায়ন মানে হলো অবশ হওয়া, সিস মানে পদ্ধতি। তার মানে কি, প্যারালাইসিস মানে অবশ হওয়ার পদ্ধতি, এবং প্যারা মানে পাশে, প্যারা মানে পাশে, যে কোনো এক পাশ হয়তো স্ট্রোকে যে কোনো এক পাশ অবশ হয়ে যায়, এই জন্য আমরা বলি প্যারালাইসিস। কিন্তু আমরা বাংলা জানি না, আন্দাজে না জানে বলি প্যারালাইসিস। কিন্তু তোমরা তো জেনে বলবা, তাই না? তোমরা যেহেতু সায়েন্সের, তোমাদের জানতে শব্দের পুনরালোচনা ভাবার্থ জানে মানুষ। হ্যাঁ হ্যাঁ, প্যারালাইসিস হলে কি হয় এটা জানি, কিন্তু হচ্ছে যে এটা কেন এরকম নাম হলো এটা কিন্তু জানে না বেশিরভাগ মানুষ, তাই না? আচ্ছা, তাহলে হচ্ছে যে এটা হলো স্ট্রোকের ব্যাপার। স্ট্রোকে পরিপূর্ণভাবে একটা মানুষ মারাও যেতে পারে বা প্যারালাইসিস হতে পারে। আর হার্ট অ্যাটাকেও তাই, একটা মানুষ বড় কোনো রক্তনালীতে হলে সঙ্গে সঙ্গে মারাও যেতে পারে, আর যদি ছোট রক্তনালীতে হয়, হৃদপিণ্ডির কোনো একটা অংশ মারা গেল, মরে গেল আর কি, মরে যাওয়াটা হলো হার্ট অ্যাটাক। এটা হলো মূল কথা, ঠিক আছে? তাহলে যদি ছোটখাটো কোনো অংশে হয়, তাহলে তার যেটা হবে যে তখনও তার শ্বাসকষ্ট হবে, রক্ত সঞ্চালনটা ঠিকভাবে হবে না, হার্ট পাম্প করতে যখন পারবে না, তখন ব্রেনের কাছে খবর যাবে কি, ব্রেনের কাছে খবর যাবে
যে কি ব্যাপার, আমরা তো যত কোষ আছে আমাদের শরীরে, কোষটা কমপ্লেন দিবে ব্রেনের কাছে ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে। ব্রেনকে বলবে কি ব্যাপার, তুমি যাদেরকে দায়িত্ব দিয়েছো অক্সিজেন দেওয়ার জন্য, তারা তো আমাদের কাছে ঠিকভাবে অক্সিজেন পাঠাচ্ছে না। তখন হার্টকে নির্দেশ দিবে যে হার্ট তুমি হচ্ছে ঠিকভাবে অক্সিজেন দিচ্ছ না কেন, রক্ত ঠিকভাবে সাপ্লাই করতে না কেন। হার্ট বলবে আমার একটা অংশ তো নষ্ট হয়ে গেছে, আমি পারতেছি না। তখন ফুসফুসকে বলবে, তাহলে বোধহয় ফুসফুসের দোষ। তখন ওই জন্য শ্বাসকষ্ট তার হয়, হার্ট অ্যাটাক হলে তার শ্বাসকষ্ট হবে। ফুসফুসকে জোরে জোরে পাম্প করতে বলবে, তখন শ্বাসকষ্ট হবে। বুঝতে পারছো? তাহলে হার্ট অ্যাটাক আর স্ট্রোকের মধ্যে পার্থক্য বুঝতে পারবে। ঘুমের মধ্যে স্ট্রোক হয়, ঘুমের মধ্যে স্ট্রোক হয়, ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক হয় না, ঘুমের স্ট্রোক হয়। হ্যাঁ, এখন ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক হতে পারে কখন, ঘুম ভেঙে যাবে, কারণ হার্ট অ্যাটাকে ব্যথা প্রচন্ড রকমের ব্যথা। তবে সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টার মধ্যে হার্ট অ্যাটাকে ব্যথা শুরু হলে তোমাকে যদি মেডিকেলে নিয়ে যাওয়া হয়, তাহলে ওখানে অ্যাসপিরিন জাতীয়, নাইট্রোগ্লিসারাইড জাতীয় বিভিন্ন ওষুধ আছে আর কি। হ্যাঁ, এই ওষুধগুলা দিলে বা ইনজেক্ট করলে তোমার হার্ট অ্যাটাকটা বেঁচে গেল। মানে তখন স্বাভাবিকভাবে তোমার হার্ট অ্যাটাকটা হলো না, কারণ একবার হার্ট অ্যাটাক হয়ে যাওয়া মানে হলো তোমার ওই হৃদপেশি তো দুর্বল হয়ে থাকলো, তাই না? এবং রিং টিং পড়াতে হয়, অনেক ঝামেলা। রিং না পড়ালেও আস্তে আস্তে অন্যান্য পেশিও মারা যেতে থাকে, একটা জায়গা থেকে আরেক জায়গায় মারা যেতে থাকে। মানে একসময় ওটা পচে যায়, পার্শ্ববর্তী কোষগুলোকে পচায় ফেলে। এইভাবে রিং পড়াতেই হয় হার্ট অ্যাটাক হলে আর কি। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে যে হার্ট অ্যাটাকের ব্যথা বুঝতে পারা যায়, আর স্ট্রোক হলে ম্যাক্সিমাম সময় বুঝতে পারা যায় না। তবে যদি রক্তনালীতে চর্বি জমে যায়, সেটার কারণে স্ট্রোক হয়, তাহলে মাথা ব্যথা করবে। আর যদি হচ্ছে যে এতই সূক্ষ্ম রক্তনালী, যে রক্তনালীতে হঠাৎ চর্বি জমেছে এবং সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যাবে। কারণ কি, ব্যথা হওয়ার আগেই আমাদের 3 সেকেন্ড যদি ব্রেনে 3 সেকেন্ড যদি অক্সিজেন না পায়, তাহলে ব্রেন অজ্ঞান হয়ে যায়, মানে ওটা কাজ করবে না 3 সেকেন্ড অক্সিজেন না পেলে। এই জন্য তো তোমার হচ্ছে যে ফাঁসি দেওয়া হয় যেটা, সেটা কিন্তু আসলে যে তার হচ্ছে যে স্পাইনাল কর্ড ছিঁড়ে যায়, মানে ফাঁসি দেওয়ার দড়ি কিন্তু একবারে পুরো ইয়ে করা থাকে, মানে এই ঘাড়ের সাথে লাগানো থাকে। আর যারা হচ্ছে এমনি নিজে নিজে ফাঁসি নেয় আর কি, মানে শখ করে নেয় না, শখ করে তো না, মানে এমনি নিজের ইচ্ছে নেয়। তো ওটা হচ্ছে যে ওই যে স্যাকাটাকে খায় আর কি। তো ওইটাতে হয় কি, যে এইখানে শ্বাসনালীতে প্রেশারটা হয়, তখন প্রচন্ড কষ্ট হয়। যেটা রাষ্ট্রীয়ভাবে করে ওটাতে কষ্ট কম হয়, বুঝতে পারছো? এবং এই যে কুরবানিতে আছে, যখন জবাই করা হয় তখনও কিন্তু কষ্ট কম হয়। জবাই করার সময় যে শ্বাসনালী তো কেটে যায়, তাই না? শ্বাসনালী কেটে যায়, তখন কিন্তু হচ্ছে শ্বাসনালী কেটে গেলে অক্সিজেন সরবরাহ তো বন্ধ হয়ে যায়। তখন ওটা হার্ট কি ব্রেন নির্দেশ দেয় যে অক্সিজেন ঠিকভাবে পাচ্ছে না, হার্ট তুমি রক্ত জোরে জোরে সাপ্লাই করো। তখন হার্ট জোরে জোরে পাম্প করে, তখন শরীরের সব রক্ত বের হয়ে আসে, তখন জীবাণু টিবাণু বের হয়ে যায়। ওই জন্যই কিন্তু জবাই করার সিস্টেম। হ্যাঁ, দেখো গরু ছাগলকে ফাঁসি দিয়ে মারা হয়? ফাঁসিতে মারা হয় না। হ্যাঁ, ফাঁসিতে মারলে সমস্যা আছে, বা একবারে কেটে ফেললেও সমস্যা। ওই যে একবারে কেটে ফেলা হয় না, যেটা বলি দেওয়া হয়, ওটা রক্ত ভিতরে থেকেই গেল, রক্ত বের হলো না, তখন সমস্যা। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এবার আমরা বইয়ের ভাষা দেখি। হ্যাঁ, এটার জন্য কি অ্যালার্জি হয় গরুর গোশত খেলে? হ্যাঁ, এটার জন্য কি অ্যালার্জি হয় গরুর গোশত খেলে? ও, গরু সবার অ্যালার্জি হয় না, যাদের হচ্ছে ওই জীবাণু অ্যালার্জি না, জীবাণুর জন্য অ্যালার্জি হয় না, জীবাণুর জন্য অ্যালার্জি হয় না। অ্যালার্জি হয় হচ্ছে কারো কারো শ্বেতকণিকা জিনগতভাবে এমন ভাবে সে তৈরি, যে হলো গরুর মাংসের প্রোটিনগুলোকে শত্রু ভেবে প্রোটিনগুলো রক্তে ঘুরে বেড়ালে তখন ওকে শত্রু মনে করে অযথায় হিস্টামিন ক্ষরণ বেশি করে, শত্রু মনে করে ওকে মেরে ফেলতে চায়। তখন ওই অতিরিক্ত হিস্টামিনের কারণে আমাদের তখন শরীর লাল লাল হয়, চুলকায়, অ্যান্টি হিস্টামিন খাইতে হয়। অতিরিক্ত গরুর গোশত খেলে স্টক হওয়ার কারণ হচ্ছে। ও আচ্ছা, মানে এটা অতিরিক্ত গরুর মাংস খেলে একদিন খাইলে কিছু হবে না, তোমাদের হবে না ইনশাল্লাহ। যে তোমার হচ্ছে আমার একটা কলিগ আছে, সে গল্প করছে যে আমি কুরবানিদের পরে 10 দিন 3 বেলা 30 বেলা আর কি গরুর মাংস খাইছি, তাই না? তো তারপর কিছুই হয়নি। তো এখন হচ্ছে যে সাধারণত গরুর মাংসে চর্বি বেশি থাকে, খাসিতেও একই সেম কাহিনী। খাসি যদি বেশি খাও, তোমার স্ট্রোক হওয়ার সম্ভাবনা, হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে অনেক বেশি, চর্বি জাতীয় খাবার। তবে তুমি যদি হচ্ছে ভাত না খেয়ে শুধু গরুর মাংস খাও, অতটা ক্ষতি করবে না। ভাত সহ গরু যখন বেশি খাবা, তখন সমস্যা করবে। আচ্ছা, দেখো তাহলে হার্ট অ্যাটাক।
তাহলে এখানে আমাদের দেখো এটা এটা হলো কোন কোন বোর্ডে আসছে পরীক্ষায়। হার্ট অ্যাটাকটা আসছে হচ্ছে সিলেট বোর্ড 23 সাল 4 মার্কের জন্য, মানে ভয়ের জন্য সিলেট বোর্ড 23 সাল। এখন উদ্দীপক কেমন হতে পারে সেটা একটু জেনে রাখো। উদ্দীপক কেমন হতে পারে যে কেউ একজন বললো যে শিশির তো অনেক চিকন মানুষ, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা কম, তাও শিশির বললো আমাকে বাড়ি ফেলতে যাচ্ছিল। আচ্ছা, তো এখন হচ্ছে যে মনে করো আমি ডাক্তারের কাছে গেলাম, তো কিছু ক্ষেত্রে আমি ডাক্তার থেকে একটু বেশি জানি অবশ্য, তারপর আমি ডাক্তারের কাছে গেলাম। আমি ডাক্তারের কাছে যে আমি বললাম যে আমার হচ্ছে প্রচন্ড রকমের ব্যথা হচ্ছে বুকে, মানে ওই যে হার্ট অ্যাটাক হওয়ার আগে গেছি আর কি। হ্যাঁ, হার্ট অ্যাটাক হওয়ার আগে ব্যথা শুরু হতে আমি চলে গেছি। আমি বললাম ডাক্তার সাহেব আমার গোটা বুক জুড়ে প্রচন্ড ব্যথা হচ্ছে। ডাক্তার সাহেব আমাকে বললো তোমার কোথায় ব্যথা হচ্ছে? তখন আমি বলছি জানি না। এইটুকুই ধরো উদ্দীপক। এখন বলবে হ্যাঁ লক্ষণ লক্ষণ দিকে উদ্দীপক, লক্ষণ দিকে উদ্দীপক। এবার বলবে যে ওই শান্ত সাহেবের কি রোগ হতে পারে বলে তুমি মনে করো, তার লক্ষণ লিখো। এই আর কি। হ্যাঁ, তাহলে লক্ষণ থেকেই উদ্দীপক পাওনি তুমি নীরা। দেখাই ও দিবেন পড়া শেষে নিও। আজকে না হলে আপনার জরিমানা না নিয়ে আসছি, ক্লাস শেষে দিবে। স্যার খাতা পাইছি তো। পাইছো খাতা? হ্যাঁ স্যার আমার এমসিকিউটা শুধু আলাদা আছে স্যার। ও তোমার সাথে কোশ্চেনে দাঁড় করা। ও আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস শেষে দিতে বলছি। আচ্ছা দেখো তাহলে উদ্দীপক এরকম হতে পারে। হ্যাঁ, আচ্ছা এখন দেখো এটা হচ্ছে কুমিল্লা বোর্ডে 21 সালে আসছে গয়ের জন্য, না ভয়ের জন্য। সিলেট বোর্ড 23 সাল, যশোর বোর্ড 19 সাল। তার মানে বোঝাই যাচ্ছে এটা বেশ ইম্পর্টেন্ট। কারণ প্রতিকার লক্ষণ, লক্ষণ প্রতিরোধ, প্রতিরোধ লাগবে লক্ষণও লাগবে, প্রতিকার নাই অবশ্য অন্য বই আছে। হ্যাঁ, আচ্ছা তাহলে এখানে হলো তোমরা লক্ষণ আর প্রতিরোধটা করবা। তো দেখো লক্ষণের মধ্যে কি কি আছে, এখানে কিছু বিষয় আছে এমসিকিউর জন্য পড়বা। যেমন দেখো 3 নম্বর লাইন প্রথম প্যারা, চর্বি জাতীয় পদার্থ ক্যালসিয়াম প্রোটিন প্রভৃতি করোনারি ধমনীর অন্তর্গাত্রে জমা হয়ে প্লাগ গঠন করে। তোমাদেরকে আগে বলছি করোনারি মানে কি, করোনারি মানে আবরক রক্তনালী। করোনারি মানে আবরক রক্তনালী, অর্থাৎ হৃৎপিণ্ডিতে থাকে তো, হৃৎপিণ্ড হার্টের আবরণ, তাই এখানে যে রক্তনালী থাকে তার নাম কি আবরক রক্তনালী। এই আবরক রক্তনালীতে যদি চর্বি জমে যায়, চর্বি প্রোটিন ক্যালসিয়াম জমে যদি একবারে এটা একবারে বন্ধ হয়ে যায় পুরোপুরি, তাহলে বন্ধ হয়ে গেলে এর নাম প্লাক। প্লাক মানে সিপি পড়ানো হয়ে গেছে, কোনো ছিদ্র নাই, এটাকে বলা হয় প্লাক। তাহলে এই প্লাক গঠন করে বা প্লাক কাকে বলে এটা পড়বা। এরপরে একে বলা হয় করোনারি অ্যাথোরোমা। অ্যাথোরোমা মানে কি জানো? অ্যাথো মানে আসলে ধমনী, রোমা মানে খোলা ভাব। অ্যাথো মানে ধমনী, আর রোমা মানে খোলা ভাব। রোমা মানে খোলা ভাব। কেন এরকম হয়? যখন এখানে চর্বি জমে তখন কিন্তু এই পাশটা একটু ফুলে ওঠে। হ্যাঁ, খোলা ভাব, এটা একটু ফুলে ওঠে, এই যে এরকম ফুলে ওঠে। হ্যাঁ, তখন এর নাম হয় কি অ্যাথোরোমা। তখন এর নাম হয় অ্যাথোরোমা। অ্যাথোরোমা মানে খোলা ভাব। আচ্ছা, তারপরে এখানে লাস্টে একটা বিষয় মনে রাখতে হবে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন কাকে বলে? মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, দেখো মায়ো মানে মাংসপেশি, এখানে হৃৎপেশি বোঝাবে। আর ইনফ্রাকশন মানে কি অপর্যাপ্ত রক্ত প্রবাহের কারণে টিস্যুর মৃত্যু। তবে এটাকে যদি আমরা একটু অন্যভাবে দেখি, ইনফ্রাকশন কথাটা আসছে আসলে ইনফ্রাক্ট থেকে। ইনফ্রাকশন কথাটা আসছে ইনফ্রাক্ট থেকে। এটা ল্যাটিন শব্দ, যার অর্থ কি যার কারণে রক্তনালী বন্ধ হয়, যার কারণে রক্তনালী পরিপূর্ণ বন্ধ হয়, এটা বলতে বোঝায় ইনফ্রাক্ট। ইনফ্রাকশন কথাটা আছে ইনফ্রাক্ট থেকে। ইনফ্রাক্ট মানে পরিপূর্ণ বন্ধ হয়ে যাওয়া।
তাহলে মায়ো মানে তো মাংসপেশি, হৃৎপিণ্ডির কথা বলছে, হার্টের হৃৎপিণ্ড। কার্ডিয়াক মানে কি হার্ট, কার্ডিয়াক মানে হার্ট। তাহলে তার মানে আমরা যদি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন কাকে বলে, তখন আমরা বলবো করোনারি রক্তনালীর মধ্যে চর্বি যখন পরিপূর্ণভাবে জমে যায়, এই অবস্থাকে বলা হয় মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। তখন সেখানে তো অপর্যাপ্ত রক্ত যাবে না, এটাই স্বাভাবিক। এই কোনটা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলবো? আচ্ছা, মায়ো মানে মাংসপেশি, আর কার্ডিয়াল মানে হার্ট, আর আল আছে, আল মানে এর বোঝায়, আল মানে এর বোঝায়। তার মানে কি হার্ট এর, হার্ট এর মাংসপেশি, হার্ট এর মাংসপেশি। ইনফ্রাকশন, ইনফ্রাক্ট মানে হলো যার কারণে রক্তনালী পরিপূর্ণ বন্ধ হয়ে যায়, তখন তাকে বলা হয় মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। দেখো লক্ষণগুলা, হ্যাঁ শুধু লক্ষণও অনেক সময় পরীক্ষায় আসে বয়ের জন্য। এই যে বুকে ব্যথা, তাহলে তারপরে ঊর্ধ্বাঙ্গের অন্যান্য অংশে অস্বস্তি ভাব, উভয় বাহু, পিঠ, গলা, এগুলো নিজের এদের ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাস। ওই যে বললাম যে যখন হচ্ছে তোমার হচ্ছে রক্ত যখন ঠিকভাবে পাবে না কোষগুলা, তখন হচ্ছে যে ভাববে, ব্রেনের কাছে যখন খবর যাবে, ব্রেন তখন ভাববে হয়তোবা ফুসফুস বোধহয় এটার জন্য দায়ী, তখন ফুসফুসকে জোরে পান করতে বলবে। হাঁট তো পারতেছে না, তখন ফুসফুসকে বলবে, তখন ফুসফুস জোরে পান করতে গেলে তখন শ্বাস প্রশ্বাসে কষ্ট হবে। হ্যাঁ, এই যে বমি বমি ভাব আর হচ্ছে ঘুমে ব্যাঘাত হবে। তো এটা মনে রাখার একটা ছন্দ বানিয়েছি, ছন্দটা এরকম, লক্ষণগুলো মনে রাখার জন্য। বউ ঘুমের মধ্যে ঘন ঘন বমি করে। আচ্ছা, বউগুলো ঘুমে ঘন ঘন বমি, এরকম লিখলে হবে, ঘন ঘন বমি করে। তাহলে দেখো বউ মানে বুকে ব্যথা, হ্যাঁ মানে এই যে বস্যু আছে না, এটা তাই না, এটা কি হলো ঊর্ধ্বাঙ্গের, তাই না, ঊর্ধ্বাঙ্গের ঘন ঘন তো আছেই, বমি তো হলোই, তাই না, বমি, হ্যাঁ ঘুমে ব্যাঘাত ঘটে, আর ঘুম তো আছে এখানে, তাই না, হ্যাঁ এই তাহলে এই খান থেকে এটা মনে রাখতে পারবে। এবার দেখো প্রতিরোধগুলা তোমরা নিজেরাই বুঝতে পারবা, এটা এখানে তেমন বোঝার কিছু নাই আর কি, তাই না। প্রতিরোধের মধ্যে কি খেতে হবে না খেতে হবে, যেমন ধূমপান করলে বেশি চর্বি জমে, ধূমপানের কারণে বেশি কোলেস্টেরল গুলো জমতে পারে, ওখানে ক্যালসিয়াম কার্বনের জমা বেশি শুরু করে। এই জন্য ডাক্তারদের সাধারণত বলে কি, তোমার বুকে ব্যথা হলে তোমার ডাক্তার বলবে কি ব্যাপার, তখন বলবে তুমি কি ধূমপান করো, আগেই এটা জিজ্ঞেস করবে। হ্যাঁ, তখন তুমি যদি বলো যে না, তখন ভাববে যে মিথ্যা বললো। ব্যথার ধরন দেখবে, ব্যথার ধরন অনুযায়ী বুঝবে যে এটা বুকের ব্যথা। আচ্ছা, আরেকটা কথা মনে রাখতে হবে যে তোমার হচ্ছে ওই যে মানুষ কষ্ট পেলেও ব্যথা হয়, ওই ব্যথা কিন্তু নির্দিষ্ট জায়গায় হয়, বুঝছো, ওই ব্যথা নির্দিষ্ট জায়গায় হবে, তাহলে এটা হার্টের ব্যথা না। মানে অর্থাৎ হলো যে তুমি কোনো কারণে ধরো ছ্যাঁকা খাইছো, তো ছ্যাঁকা তো অনেক কারণে হয়, মা বাবা বকা দিল তো ওটাও একটা ধরনের ছ্যাঁকা খাওয়া, তাই না। তো তুমি ছ্যাঁকা খাইছো, সব ছ্যাঁকা ওরকম খারাপ অর্থে নেওয়া যাবে না, তাই না, ছ্যাঁকা আগুনের ছ্যাঁকা, হ্যাঁ আগুনের ছ্যাঁকা। তো তুমি ধরো কষ্ট পাইছো, এই কষ্টের কারণে দেখা যায় অনেক সময় 4-5 দিন পরেও তোমার ব্যথা হতে পারে, তখন ওই ব্যথাটা নির্দিষ্ট জায়গায় হবে, বুঝছো, এবং হচ্ছে সেখানেও কিন্তু তোমার শ্বাস প্রশ্বাসে একটু কষ্ট আসতে পারে ব্যথার কারণে আর কি। হ্যাঁ, তখন ওই বেশি চিন্তিত থাকলে, ওটা নিয়ে ভাবতে থাকলে শ্বাস প্রশ্বাসের একটু বিঘ্ন ঘটে, কিন্তু হচ্ছে নির্দিষ্ট জায়গা হলে তখন ডাক্তার বুঝবে, এবং বমি বমি ভাব না হলে ডাক্তার বুঝবে যে এটা তার কষ্টের ব্যথা, বুঝছো। আচ্ছা, এটা পারবা। এবার দেখো এর পরের পৃষ্ঠায়, হ্যাঁ 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 আমাদের সাথে না। আচ্ছা আচ্ছা, আমাদের হলো ফার্স্ট ইয়ার পরীক্ষার পর একটা ট্যুর আছে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে যে ঢাকাতে আর কি পার্কের নাম কি বলে গেলাম, হ্যাঁ, তো পরীক্ষার পরে আর কি সেকেন্ড ইয়ার নিয়ে যাওয়া, তোমরা যাওয়ার নিয়ত করতে পারো। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখো হার্ট অ্যাটাক ও স্ট্রোক,
এই যে যেটা বলছিলাম, এই পাথ্যটাও ক্ষয়ের জন্য পড়ে রাখবা। এটা তো আগেই বলে ফেলছি, তাই না? হার্ট অ্যাটাক কি আর স্ট্রোক কি, কাজে নতুন করে আর বলতে হবে না। এখন দেখো হার্ট ফেলোর, তো মনে রাখবা প্রথমে কি ছিল আমাদের? অ্যানজাইনা ছিল। অ্যানজাইনা যদি ছোট ভাই হয়, হার্ট অ্যাটাক যদি মরে না যায় আর কি, তাহলে মেজো ভাই। মরে গেলে তো চুকিয়ে গেল, আর তো কিছু নাই। মরে না গেলে ওটা হলো তার মেজো ভাই, আর ফেলোর হলো সব থেকে বড় ভাই। কারণ হলো না, ওটা শেষ বলতে সবাই বেঁচে থাকার মধ্যেই আর কি, মানে কারণ মরে গেলে তো ফেলোর হলে আর কি আর না হলে কি, ওটা তো বোঝা যাবে না। মানে বাঁচে আছে কিন্তু হার্ট ফেলোর। ফেলোর বলতে কি বোঝায়? হার্টের দায়িত্ব কি? গোটা শরীরে রক্ত সরবরাহ করা, এটা হার্টের দায়িত্ব। কিন্তু এই দায়িত্ব পালনে যদি সে ব্যর্থ হয়, তখন আমরা বলি না তুমি তো দায়িত্ব পালনে ব্যর্থ, তুমি ফেল করছো। ওইটাই হলো ফেলোর। তার মানে হার্ট হচ্ছে তার দায়িত্ব কি? গোটা শরীরে রক্ত সঞ্চালন করা, এটা হার্টের দায়িত্ব না? এখন এই দায়িত্ব পালনে যদি সে ব্যর্থ হয়, তখন আমরা বলবো তুমি ফেল করছো। এটাই হলো হার্ট ফেলোর। তো হার্ট ফেলোর হওয়ার মেইন কারণ, অনেকগুলো কারণ আছে, তার মধ্যে প্রধান কারণ হলো হার্ট অ্যাটাক হলে তার হার্ট ফেলোর হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কারণ হার্ট অ্যাটাক হলে তার হৃদপিণ্ড মরে আছে, তাহলে তার পরিপূর্ণ তো পাম্প করতে পারছে না। পরিপূর্ণ পাম্প করতে যদি না পারে, তাহলে তার কি কি লক্ষণ হবে দেখো, মনে রাখতে হবে। সব লক্ষণগুলো নিচের দিকে হয় বেশি, উপরের দিকে কম হয়। কেন বলি? হার্ট ফেলোর হলে রক্ত একবার ধরো পা তলা পর্যন্ত পাঠাইছে না, তারপরে হলো পাম্প তো খুব জোরে করতে পারছে না, এখন যখন উঠে আসতে চায় রক্তগুলা, তখন দেখা যায় রক্তের ভারী পদার্থগুলা, লোহিত কণিকা, অনুচক্রিয়া, শ্বেতকণিকা সহ এগুলা উঠে আসে, আর পানিগুলা, রক্তের পানিগুলা পায়ের তলায় জমে যায়, আঙ্গুলের মধ্যে জমে যায়। বুঝতে পারো? আসতে পারছে না ঠিকভাবে। হ্যাঁ, পেট টেট হঠাৎ করে সে দেখবে যে স্যান্ডেল পরতে যায়, পড়তে পারছে না, জুতা পরতে যায়, পড়তে পারছে না, ভাবছে কি রে আমি মোটা হয়ে গেলাম কিনা। আসলে মোটা না, ও হার্ট ফেলোরের সমস্যা। বুঝছো? জুতা পরতে পারছে না। তারপরে মনে করো যে পেট টাইট টাইট লাগছে, পেটেও তো রক্তনালী আছে না, রক্তনালীর ভিতরে ভিতরে পানি জমে থেকে গেছে, মানে রক্তের পানি জমে থেকে গেছে, ওগুলা আসছে না। বুঝতে পারছো? কিন্তু অভিকর্ষ বলের কারণে বুক পর্যন্ত, মাথা থেকে বুক পর্যন্ত অভিকর্ষ বলের কারণে এমনি চলে আসে। হ্যাঁ, এখানেও ফিজিক্স এমনি চলে আসে। ওই জন্য মুখে টুকে বা এই কাঁধে বা এই হাতে অতটা সমস্যা হয় না, কারণ অভিকর্ষের কারণে ওটা এমনি চলে আসে। নিচ থেকে উঠানো ঝামেলা, ওই জন্য নিচের দিকে সব টাইট টাইট হবে। জামার বোতাম লাগাতে বোতাম লাগছে না, কি ব্যাপার? বুঝতে পারছো? হঠাৎ করে এরকম হবে, এটা তো অনেক দিনের ইয়েতে না, যে এমনি মোটা হলে তো অনেক ধীরে ধীরে হয়, কিন্তু হুট করে মোটা হয় না। আজকে রাতে ধরো তুমি 1 কেজি গরু খাইছো, পরের দিন তুমি 1 কেজি বাইরে দেবা, তা তো না, তাই না? হ্যাঁ, একদিন তুমি হলো বেড়াতে যায়, মনটোর খুব ভালো, তুমি চলে গেছো ড্রিম হলিডে পার্কে, চলে যায়, তোমার মনটোর খুব ভালো, তো এই জন্য মানুষ বেড়াতে গেলে কিন্তু বেশি খায়, এটা জানো? বেড়াতে গেলে বেশি খায়। তুমি একবার সকালে খাবা না, আমারও বেশি খাওয়া হয়, সকালে তো আমরা নাস্তা করি, আবার দেখা যায় 11টা 12টার সময় খাওয়াটা ফ্রি করে দেন, অত খাইতে গেলে বুকিং হয়ে যাবে। যাতায়াত ফ্রি করছি, আবার হচ্ছে যাতায়াত ফ্রি করলাম না। আচ্ছা দেখো, যাতায়াত ফ্রি মানে তোমার স্যার নিয়ে যাবে, নিয়ে আসবে। হ্যাঁ, কিন্তু যে রাইস টাইস চড়া ওগুলা হচ্ছে নিজেদের, ওগুলা তো 32টা রাইড আছে, 32টা রাইড আছে না? হ্যাঁ হ্যাঁ, 32টা যদি চলে তাহলে তো সেরকম টাকা লাগবে তার। হ্যাঁ, 70 টাকা না, ওটা প্যাকেজ আছে অবশ্য। একটা টিকিটে তোমার হচ্ছে যে ওটারও ঝামেলা আছে, 3000 টাকার টিকিটে কতগুলা যাবে তুমি চড়তে পারবা, তাও 32টা না, 12টা না 16টা, যখন নিয়ম করতে মানে ভালো ভালো গুলা। এরপরে তুমি পোস্টে দিলে তোমাকে নিয়ে যাবে। আচ্ছা দেখো, তাহলে কেন জিপির শক্ত থাকে না? ড্রাইভিং লাইসেন্স শক্ত থাকে, তো ওইটা তো তোমার একটা প্লাস পয়েন্টই, কারণ তোমার হচ্ছে আমি হিসাব করে দেখছি 1200 টাকা লাগবে আর কি, মানে ওই যে একবার ইয়ে পর্যন্ত যেতে, পার পর্যন্ত যেতে। না গেলে 1200 টাকা দিয়ে দিয়ে। এটা তো যাওয়া উপলক্ষে না, যাওয়া উপলক্ষে, না গেলে ব্যাপার। আচ্ছা, যাতে করে তোমরা যাও, তাই না? আপনি যাবো কেউ কাউকে চিনবে, ইচ্ছে মতো ঘুরে বেড়াবে নাকি? অন্য কাউকে নিও না। আচ্ছা, তাহলে প্রথম কথা হলো লক্ষণগুলো তোমরা বুঝতে পারলা কিনা? আচ্ছা, লক্ষণের মধ্যে একটা কথা একটু বলি, হার্ট ফেলিওর হলে কাশি হয় কেন? লজিক জানার জন্য এটা বলছি, মানে মনে থাকবে তাহলে তোমার। হ্যাঁ, এমনি তুমি ডাইরেক্ট মুখস্থ করলা, পরীক্ষার হলে ভুলে যাবে।
যেমন তুমি জানলা অভিকর্ষের কারণেই হলো মাথা বা মুখ টুক বা হাতে পর্যন্ত বুক পর্যন্ত এখানে জমে না সেভাবে, কারণ কি এমনি নামে আসে, নিচের গুলায় সমস্যা হবে, তাই না? বুকের নিচ পর্যন্ত পেট পর্যন্ত সমস্যা হবে। এখন বলছে হার্ট ফেলিওরে কাশি হয়, কেন কাশি হয়? কাশি হওয়ার কারণ কি? কাশি হওয়ার কারণ হলো যে যেহেতু হার্ট ঠিকভাবে পাম্প করতে পারছে না, রক্তগুলো যেখানে যেখানে পাঠাইছে সেখান থেকে আবার ফেরত আসতে পারছে না। তো এখন দেখা যায় শুয়ে থাকলে ফুসফুসের যে অ্যালভিউলাস আছে ওখানে তো রক্ত নালি টালি আছে অ্যালভিউলাসের আশপাশে, ওইসব জায়গাও পাঠাইছে। তো পাঠানোর পরে সেখান থেকেও ঠিকভাবে আসছে না, মানে ফেরত আসছে না। যখন শুয়ে থাকে তখন একটা সমান লেভেল হয়ে যায়, তখন দেখা যায় ফুসফুসে অ্যালভিউলাস বা ট্রাকিয়া অ্যালভিউলাসটা আছে না, এখানে যে পানিগুলো জমে আছে, রক্তে পানিগুলো জমে আছে যেগুলোকে হার্ট নিয়ে আসতে পারেনি, শুয়ে থাকলে একই লেভেল হয়ে গেলে তখন দেখা যায় ট্রাকিয়াতে চলে আসে ওই রক্তের পানিগুলো ট্রাকিয়াতে চলে শুয়ে থাকে, ওই তখন হলো কাশি হয়। ওই জন্য দেখবা হার্টের রুগী, হার্ট ফেলিওর রুগীদেরকে দেখবা বালিশ উঁচা করে শোয়ায়, কিন্তু দেখেছো লক্ষ্য করে? অনেক উঁচা না, দেখবা যে এই কিছুটা যে এরকম শুয়ে থাকে, মানে পুরো শুয়ে থাকে না। যেমন ওই যে ট্রেনে যেমন যেভাবে ঘুমায় না মানুষ, ট্রেনে তো পুরোপুরি শোয়া যায় না, মানে সিট হলে একটু হেলান দেওয়া যায়, এটা ধরো 30% 40%। হ্যাঁ চেয়ারের মতো হবে, এইটুকু হবে। আমার চেয়ার যেমন কতদূর হয়, কতদূর হয় দেখো, ওই যে একটু হবে, বেশি হয়ে গেল না? এইভাবে ঘুমাতে হবে, বুঝছো? এইভাবে ঘুমাতে হবে। কেন? তাহলে এই যে ইয়েগুলা ফুসফুসের ওখানে যে রক্তনালীতে যে পানিগুলো জমে আছে ওগুলা তাহলে ট্রাকেতে আসবে না, ট্রাকেতে আসলে ওখানে যে সংবিদ রোমগুলো আছে ওগুলা উদ্দীপনা দেয় এবং কাশি হয়। ওই জন্য তাকে এইভাবে শুয়ে রাখতে হয়, মানে আরাম শেষ। বুঝতে পারছো? সবকিছু তো এটা এমন জিনিস, এই মেশিনগুলো এমন জিনিস, একবার নষ্ট হয়ে গেছে তুমি আল্লাহকে বলবা আল্লাহ আমাকে আরেকটা নতুন মেশিন লাগাই দাও, এটা তো নষ্ট হয়ে গেছে, এটা কি করা সম্ভব? এটা করা সম্ভব না, তাই কি না? তো এই জন্য অন্যান্য জিনিস হলে তো আবার কিনা যায়, এটা তো কিনতে পারবা না তুমি। তাহলে হার্ট ফেলিওরের লক্ষণ কি কি আছে এটা আশা করি এখন বুঝবা, যে কেন বাকিগুলো বুঝতে পারবো, আমি খালি লজিক গুলা বললাম। হ্যাঁ, এখন দেখো কারণটাও করে রাখো, হার্ট ফেলিওর কারণ হয় কি কারণে। দেখো প্রথমে বলছে হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের জন্য। প্রথমে যেটা আমি বললাম হার্ট অ্যাটাক হলেই অনেকগুলো কারণ, কিন্তু এটা একটা কারণ হার্ট অ্যাটাক, এটা প্রথমে এটা আছে হার্ট অ্যাটাক হলে হৃদপিণ্ডে মারা যাবে, হৃদপিণ্ড পর্যাপ্ত শক্তি পাবে না, তাই কি না? আচ্ছা, ইসকেমিক হৃদরোগ হলে বা করোনারি ধমনীতে ব্লক হলে, তখনও ওই যে ব্লক হলে তো রক্ত পাম্প করতে পারবে না। কোথাও যদি ব্লক হয়ে থাকে, রিং যদি না পড়ায়, এমনিতে ব্লক হয়ে আসে, হার্ট অ্যাটাক হয়নি, মানে ধরো 90% তার ব্লক হয়ে আছে, 90% ব্লক হয়ে আছে ধরে, তাহলেও তার হার্ট ফেলিওর হতে পারে, কারণ রক্ত সেভাবে সাপ্লাই করতে পারবে না। হ্যাঁ, ফোর্স কমে যাবে, এখানে রক্ত ঠিকভাবে সাপ্লাই করবে না। তাই বলছে যে ইসকেমিক হৃদরোগ বা করোনারি, টিস্যুতে অক্সিজেনের ঘাটতি। ইসকেমিক মানে হলো টিস্যুতে অক্সিজেনের ঘাটতি হয়ে যাবে, এটা হলো ইসকেমিক বোঝায়। আচ্ছা, শ্বাসকষ্ট কেন হবে সেটা তো বললাম, যে হার্ট যখন সব জায়গায় রক্ত পাঠাতে পারবে না, ঠিকভাবে তো রক্ত পাঠাতে পারবে না, সময় মতো পারবে না, সকল কোষ তখন ব্রেনকে সিগন্যাল দিত যে তুমি যাকে দায়িত্ব দিছো অক্সিজেন পাঠানোর জন্য, হার্ট সেই কিন্তু বৃত্তে ঘুরছে, সে কিন্তু ঠিকভাবে আমাদেরকে অক্সিজেন দিচ্ছে না। হার্টকে তখন বলবে এই তুমি অক্সিজেন দিচ্ছ না কেন? তো বলছে আমি তো দুর্বল হয়ে গেছি, তুমি যেটা জানো না, আমি তো পারতেছি না। তখন ব্রেন ভাববে ফুসফুসের দোষ, ফুসফুস কোথায় ঠিকভাবে সাপ্লাই করছে না, পাম্প করছে না, ফুসফুস তুমি জোরে জোরে পাম্প করো যেন অক্সিজেন ঠিকভাবে আমার কোষগুলো পায়, তখন ফুসফুসের উপর পাম্প জোরে হবে, তখন শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে, জোরে জোরে শ্বাস এরকম হাঁপাতে থাকবে। এই কারণেই এইভাবে হার্ট ফেলিওর হলেও তোমার হচ্ছে শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়। আচ্ছা, এবার দেখো হার্ট ফেলিওরের প্রতিকারের মধ্যে যেই জায়গাতে তোমাদের সমস্যা হতে পারে সেটা আমি আলোচনা করি। হ্যাঁ, দেখো যেমন 6 নম্বর পয়েন্টে এখানে কিন্তু পরীক্ষা নিরীক্ষার কথা বলা আছে, তার মধ্যে একটা আছে ইকোকার্ডিওগ্রাম। ইকোকার্ডিওগ্রাম মানে কি? গ্রাম মানে কিন্তু দেখায়, এই গ্রাম মানে কিন্তু ভ্লেজ না। হ্যাঁ, এই গ্রাম মানে ভ্লেজ না, এই গ্রাম মানে দেখা, বুঝছো? তো ইকোকার্ডিওগ্রাম, কার্ডিও মানে হার্ট, ইকো মানে শব্দ তরঙ্গ করা, শব্দ তরঙ্গের মাধ্যমে দেখতে পাওয়া যে হার্টের কোনো সমস্যা আছে কিনা, হার্টের দুর্বলতা কিনা, হার্টের ফোর্স শক্তি
কতটুকু আছে এটা মাপা যায়। এটা হলো ইকোকার্ডিওগ্রাম। এক্সরে তো চিনোই তোমরা। তারপরে ইলেকট্রোফিজিওলজি, হার্টের বৈদ্যুতিক সিস্টেমের পরিমাপ তার ঢুকিয়ে করা হয় আর কি। হ্যাঁ, ইলেকট্রোফিজিওলজি মানে হলো বৈদ্যুতিক সিস্টেম। ওই যে পেসমেকার, হার্টে যে পেসমেকার আছে না, প্রাকৃতিক পেসমেকার বলা হয় যেটাকে, সে ঠিকভাবে বিদ্যুৎ প্রবাহিত করতে পারছে কিনা এই পরীক্ষা করার জন্য করা হয় ইলেকট্রোফিজিওলজি, অর্থাৎ হার্টের বৈদ্যুতিক সিস্টেম পরিমাপ করার জন্য এক ধরনের তার প্রবেশ করানো হয়, এটাই কি। হ্যাঁ, অ্যাঞ্জিওগ্রাফি, গ্রাফি মানেও দেখা, অ্যাঞ্জিও মানে রক্তনালী, মানে কি রক্তনালী দেখা, রক্তনালী দেখা, রক্তনালী কেমন, চর্বি কতটুকু জমেছে না জমেছে, এগুলো আর কি। ঠিক আছে, আচ্ছা বাকিগুলো বুঝতে পারবা। করোনারি বাইপাস সার্জারি সামনে আছে। এখন দেখো হৃৎপিণ্ড, করোনারি হৃদরোগের ঝুঁকি সৃষ্টিকারী উপাদান সমূহ, এগুলো এমসিকিউর জন্য পড়বা। 5 নম্বরে একটা শব্দ আছে, হ্যাঁ এই শব্দটা অনেকে বুঝে না। উচ্চ রক্তচাপ, নিয়ন্ত্রণহীন উচ্চ রক্তচাপের কারণে রক্তনালীর পুরুত্ব বাড়ে এবং হৃদযুতা বৃদ্ধি পায়। হৃদযুতা মানে কি জানো? অস্বাভাবিকতা। হৃদযুতা মানে অস্বাভাবিকতা বৃদ্ধি পায়, এটাই। এটা এমসিকিউর জন্য আর কি। হ্যাঁ, এখানে দেখো কিছু রোগ আছে, হৃদরোগের চিকিৎসার ধারণা। হৃদরোগের চিকিৎসার ধারণার মধ্যে দেখো যে কিভাবে আমরা হৃদরোগ হয়েছে এটা নির্ণয় করব। তো সেটা নির্ণয় করার জন্য দেখো চিকিৎসকগণ হার্টবিটের হার বৃদ্ধি, হার্টবিট জোরে চলছে, রক্ত ঠিকভাবে পাচ্ছে না, তার মানে হার্টবিট তখন জোরে চলে। তারপরে হৃদপিণ্ডের অস্বাভাবিক শব্দ, যে ওই যে স্টেথোস্কোপ দিয়ে বুকে দেখে না, কানে দিলেই শব্দটা কারো কারো দেখা যায় বাঁশির মতো শব্দ হয়, কারো কারো ঘ্যাস ঘ্যাস শব্দ হয়। তুমি নিজেই বুঝতে পারবা, তুমি ডাক্তার না হয়েও বুঝতে পারবা যে কারো হার্ট ডিজিজ হয়েছে কিনা। মানে তুমি কানে দিবা তো তোমার নিজেরটাকে চেক করবা, নিজেরটা ধরো ওকে মানে ঠিক সাপ শব্দ শুনলাম, অন্যটা দেখছো তখন দেখছো একটু ভিন্ন, তাহলে বুঝবা যে হার্টের রোগ হয়েছে। তুমি বলে দেবা যে তোমার হার্টের রোগ হয়েছে। মানে ধরো শব্দটা যদি অস্বাভাবিক হয়, হ্যাঁ যেমন অনেক সময় শব্দের সাথে বাঁশির মতো আওয়াজ হয়, অনেক সময় শব্দের সাথে ঘ্যাস ঘ্যাস শব্দ হয়, ঘ্যাস ঘ্যাস মানে পানি টানি জমে আছে, হ্যাঁ এরকম। তো এইসব শব্দ দেখে বুঝতে পারা যায়। আমরা দেখে বললে যদি আবার হার্ট অ্যাটাকই করে ফেলে যে আপনার বাচ্চাটা কখন থেকে গেল আবার ওই যে একটা ডাক্তার এখন বাঁচে আছে কিনা জানি না, একটা ডাক্তার বাংলাদেশে একজন ডাক্তার নুরুল আলম নামে, মানে বিশ্বের 5 জন ডাক্তারের মধ্যে উনি একজন ছিলেন আর কি, মানে খুব নাম করা ডাক্তার। ওনাকে অনেক সময় বড় বড় অপারেশনে রাশিয়াতে আমেরিকাতে অনেক সময় নিয়ে যাওয়া হতো এরকম। তো আজ থেকে অবশ্য আগে, তো আজ থেকে প্রায় 30 বছর আগে, মানে তোমার অনেক আগে আমার আপা মারা গেছে, আমি তখন ছোট আর কি, মানে আমি তখন স্কুলে পড়তাম এরকম। তো ওই তোমার আমার আপা মারা গেছিল, ওই ডাক্তারকে দেখাইছিল। তো ওই ডাক্তারটা এতটাই মানে ভালো ছিল, মানে ভালো ভালো বলতে কি যে আমি ছোট ছিলাম, আমি যাইনি, মানে আমার বোনকে নিয়ে গেছিল আমার মামা। তো ওই ডাক্তার হলো পরীক্ষার কথা দিত না, বুঝছো, মানে পরীক্ষাতে যে ডাক্তাররা ইনকাম করে না, 50% টাকা তো ডাক্তার চলে আসে। উনি হলো কানে খালি এটা দিয়ে একবার খালি দেখবে কি হয়েছে সব বলে দিবে, আর বলবে কি কোনো পরীক্ষা করতে হবে না, তবে আপনি যদি মনে করেন করবেন, আমার কথা বিশ্বাস না করেন তাহলে করেন, এরকম বলবে। হ্যাঁ, তো অনেকে মনে করো একটু সন্দেহ করে, অন্য ডাক্তাররা পরীক্ষা দেয়, এই ডাক্তার দিল না, তখন পরীক্ষা করে দেখে ডাক্তার যা বলছে সেম, কিন্তু হচ্ছে হ্যাঁ, কিন্তু ওই সময়ে উনি হলো 2500 টাকা নিতেন, এখন হলে তাহলে কত টাকা? পরীক্ষার টাকাটা তুলে নিত না, পরীক্ষা করার জন্য এত বুঝতো, একবার খালি কান দিবে। এবং ওই ডাক্তার একটা বৈশিষ্ট্য ছিল যে ওই ডাক্তার হলো ওর অপারেশন করতো, তো ওর হাতে অপারেশন হলে একটা রোগী কখনো মানে বাঁচতো না, মানে মরতো না। ওই ডাক্তার হচ্ছে এরকম ছিল। তো আমার বোনের হচ্ছে যে ওই ডাক্তারদের দেখানো হয়েছিল, তো আমার বোনকে ডাক্তার তখন বললো যে তখন আমার বোন হলো ইন্টারভিউ, তোমাদের সমান ইন্টারভিউ করে কি হয়েছিল, ওই হার্টের সমস্যা ছিল, তো হার্টে পানি জমছিল, তারপরে ভাল হচ্ছে ছোট ছিল, এরকম অনেক সমস্যা হয়ে গেছিল। তখন ওই বোনকে বললো, ওই ডাক্তার একটা বৈশিষ্ট্য ছিল কি জানো, যে রোগীর সামনে বলে ফেলতো আপনার কি সমস্যা, মানে ওই ছোট বড় দেখতো না, তো সরাসরি মানে কানে দিই সরাসরি রোগীর সামনে বলছে কি যে এরকম বলবে তো যে আপনি বাইরে যান বা ওটা না, সরাসরি বলছে। আমার বোনকে সরাসরি বলছে যে আপনার যে হার্টের কন্ডিশন, তো অপারেশন করলে 50-50 সম্ভাবনা বাঁচার,
তো আর আমি হলো 50-50 রুগী কখনো হাতে নিই না। প্রথমে তাই বললো, আর বললো যে তখন আমার বোনই জিজ্ঞেস করতে, অবসর না করলে কি ওষুধ খেলে ঠিক হবে? বলছে ওষুধ খেলে আপনি সর্বোচ্চ 3 মাস বাঁচবেন, এই আর কি। তো যেই বলছে 3 মাস বাঁচবেন, তখন তখন তো আমার কাঁদতে, ওই ডাক্তারের সামনে কাঁদতে শুরু করে দিয়েছে। তখন ডাক্তার আবার বলছে কি কোনো মায়া নাই। ডাক্তার তখন ওই টিস্যু বের করে বলছে যে আমার সামনে কাঁদবেন না, ওই বাথরুমে যায় কাঁদেন দাদা। এরকম ছিল। তারপর মনে করো যে ইন্ডিয়াতে নিয়ে গেছিল, ইন্ডিয়ান ডাক্তার অপারেশন করছিল, কিন্তু ডাক্তার যে বলেছিল 50-50 অপারেশন করার 2 দিন পরে মারা গেছে। মানে ওই নবীওয়ালার কথাই ঠিক ছিল, অপারেশন না করলে হয়তো 3 মাস বাঁচত, কিন্তু ওরা অপারেশন করে 2 দিন পরে মারা গেছে। তো এরকম মানে ডাক্তারটা এত ইয়ে, একবার খালি কানে দেবে বুঝে ফেলবে, এত মানে ইয়ে মানে যোগ্যতা আর কি, বুঝছো? তো তোমরাও বুঝতে পারবা যে এই শব্দটা দেখলে বুঝা যায় উনি এরকম বুঝতে পারতে পারে, বুঝছো? আচ্ছা, তারপরে দেখো যে হৃৎপিণ্ডের রসায়নিক শব্দ পা ফুলে যাওয়া। ওই যে বললাম পা ফুলে যায় কখন? হৃৎপিণ্ডের রোগ হার্ট ফেলিওর হলে পা ফুলে যাবে, হার্ট ফেলিওর হলে পা ফুলে যাবে, পানিগুলা আসবে না, তখন পা ফুলে যাবে। কোনো না কোনো রোগ তার হয়েছে। ঘাড়ের শিরা ফুলে যাওয়া, যকৃৎ বড় হওয়া প্রভৃতি লক্ষণ দেখলে বোঝা যাবে যে তার হার্ট অ্যাটাক হয়েছে। আবার বুকের এক্স রে, এটা তো বুঝবা। ইসিজি, ইলেকট্রোকার্ডিওগ্রাম, মানে কি? যে ইলেকট্রোকার্ডিওগ্রাম মানে হচ্ছে বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে যে হার্ট দেখা, যে হার্টটার অবস্থাটা কেমন। ইটিটি, এদের এক্সারসাইজ টলারেন্স টেস্ট, মানে কি? ব্যায়াম সহনশীল পরীক্ষা। ইটিটির বাংলা অর্থ হলো ব্যায়াম সহনশীল পরীক্ষা। মানে কি জানো? ব্যায়াম করতে দিবে তাকে। ওই যে একটা ইয়ে আছে না, বেল্ট আছে না, ঘুরে ওর কোনো মানুষ দৌড়ায়, তো বলবে যে আপনি হচ্ছে এরপর দৌড়ান, ওই অবস্থায় বুক চেক করবে, বুঝছো? এই শিশির তাহলে ব্যায়াম সহায়ক পরীক্ষা, কথা বলো। হ্যাঁ না, টাকা দিতে হবে তো, কথা বলেছে যে। আচ্ছা, তাহলে ব্যায়াম সহায়ক পরীক্ষা মানে কি? ব্যায়াম করা অবস্থায়, ব্যায়াম সহনশীল পরীক্ষা মানে কি? ব্যায়াম করা অবস্থায় তার হার্টের অবস্থা কেমন, এটা হলো ব্যায়াম সহনশীল পরীক্ষা। ইটিটি মানে কি? ব্যায়াম সহনশীল পরীক্ষা। বাংলা লিখে নিতে পারো না বুঝলে। এরপরে দেখো রক্তের বিএনপি। রক্তের মধ্যে আবার বিএনপি আমলিক আছে, বিএনপি শব্দ রক্তের মধ্যেও বিএনপি আমলিক আছে, তাই না? আচ্ছা, দেখো বিএনপি ফুল মিনিংটা কি একটু দেখো। না, বিএনপি ফুল মিনিংটা কি দেখো। বিএনপি তাহলে কি? বাংলাদেশ, নেপাল, প্যালেস্টাইন, তাই বললাম? হ্যাঁ, তাহলে দেখো ব্রেন, তারপর হলো নিউট্রিওরেটিক, না ন্যাচুরেটিক, হ্যাঁ, এর বাংলা অর্থ কি হয় বলো তো? এর বাংলা অর্থ কি হবে বলো? এটা হলো মস্তিষ্কজাত সোডিয়াম নিঃসরণকারী পদার্থ। এর বাংলা অর্থ মস্তিষ্কজাত সোডিয়াম আয়ন, আর কি? সোডিয়াম নিঃসরণ, মস্তিষ্কজাত সোডিয়াম নিঃসরণকারী পদার্থ, তো আলোচনা হচ্ছে হার্ট, কিন্তু ব্রেনের নাম কেন হলো বলো তো? ব্রেন দ্বারা কন্ট্রোল হয়, তাই না? এটাও আসল কারণ না। আসল কারণটা হলো কি জানো? প্রথম এই জিনিসটা পাওয়া গেছিল, এই পেপটাইডটা পাওয়া গেছিল শুকরের মস্তিষ্কে। প্রথম এই জিনিসটা পাওয়া গেছিল শুকরের মস্তিষ্কে, প্রথম পাওয়া গেছিল। তো যেহেতু এটা শুকরের মস্তিষ্কে প্রথম পাওয়া গেছে, ওই কারণে নামের আগে ব্রেন এইভাবে কথাটা আসছে, বুঝতে পারছো? তারপরে দেখো করোনারি অ্যাঞ্জিওগ্রাম। তাহলে অ্যাঞ্জিও মানে কি? রক্তনালী করেছি, গ্রাম মানে কি? দেখা, মানে রক্তনালী দেখা। তারপরে দেখো হৃৎপিণ্ডের পেশির অবস্থা জানা। এমআরআই সম্পর্কে তোমরা অনেক শুনেছো, তাই না? এটা হ্যাঁ,
ম্যাগনেটিক রিজোনেন্স ইমাজিং, এটা ফুল মিনিং আর কি, এখানে তো আছেই। উচ্চ রক্তচাপ, রক্তের শর্করা ও চর্বির পরিমাণ নির্ণয়ের পরীক্ষা করে হৃদরোগ সম্পর্কে ধারণা করা যায়। মানে আচ্ছা 5টা বেজে গেছে যদিও, তো ও 6টা বেজে গেছে, হ্যাঁ তোমাদের তো 5টা বেজে। আচ্ছা, তো এখানে হলো ওই যে লিপিড প্রোফাইল নামে একটা পরীক্ষা আছে, এটা আসলে প্রত্যেকেরই 1 বছর পর পর করা উচিত। কারণ আজকাল কিন্তু জানো যে তোমাদের বয়সে মানুষও কিন্তু হার্ট অ্যাটাক বা স্ট্রোকে মারা যাচ্ছে। কি টেস্ট করলেন স্যার? লিপিড প্রোফাইল, লিপিড প্রোফাইল চর্বির মাত্রা